আন্দোলন দমনে সরাসরি গুলির নির্দেশ দেন তৎকালীন জেএমপি কমিশনার হাবিব। ১৩ কর্মকর্তার জবানবন্দি আছে সুদীপ আক্তারের নামও। রাজপথের আন্দোলনে বাড়ছে কুরুচিপূর্ণ স্লোগানের ব্যবহার। সামাজিক অবক্ষয় বলছেন বিশেষজ্ঞরা, তরুণদের সংযত আচরণের পরামর্শ। সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় রাখা সহ ৫ সিদ্ধান্ত জেলা প্রশাসনের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। কুষ্টিয়ায় ২০ লাখ টাকা চাঁদা দাবিতে এক যুবককে তুলে নিয়ে চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল। ইজি বাইক সহ অবৈধ যানের দৌরাত্ম্যে যানজটে নাকাল যশোর শহর, বাসিন্দাদের চরম ভোগান্তি, নিয়ন্ত্রণে উদাসীন পৌর কর্তৃপক্ষ। আলাস্কায় বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের কনফারেন্স ফলপ্রসূ না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার আহ্বান জেলেনস্কি। এবং অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রূপকথা লিখে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি, টটেনহামের বিপক্ষে টাই ব্রেকারে ৪-৩ গোলের জয়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। গেল বছরের ৫ অগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির দিন আন্দোলনরত ছাত্র জনতার ওপর সরাসরি গুলির নির্দেশ দেন তৎকালীন জেএমপি কমিশনার হাবিবুর রহমান ও তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় ১৩ পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন ৪২ জন, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ১৩ জন। তদন্ত সংস্থাকে দেয়া ১৩ পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন আন্দোলনরত ছাত্র জনতার ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার। পাশাপাশি তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীও গুলির নির্দেশ দেন। জবানবন্দিতে আরও বলা হয়, শাহবাগ থানায় গিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আন্দোলন দমনে গুলি করা সহ অন্যান্য বিষয়েও নির্দেশনা দিয়েছিলেন তারা। শুধু তাই নয়, এ মামলার অন্যতম আসামি রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামের নামও এসেছে নির্দেশদাতা হিসেবে। আন্দোলন দমনে কোনো কারণ ছাড়াই সাউন্ড গ্রেনেড, গ্যাস গান ও শটগান দিয়ে গুলির নির্দেশ দেন তিনি। নির্দেশ অমান্য করলে অকথ্য ভাষায় গালিসহ হুমকি দিয়েছিলেন আক্তারুল। এছাড়া ১৭ ও ১৮ জুলাই অফিসারদের সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান। এমনকি নিলিং পজিশনে গিয়ে চায়না রাইফেল দিয়েও গুলির নির্দেশও দিতেন তিনি। জবানবন্দিতে আরও উঠে আসে আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগকারীদের বিভিন্ন সময়ে অর্থ পুরস্কারও ঘোষণা দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে ২১ অগস্ট আদেশ দেবেন আদালত। এদিকে রাজধানীর চানখারপুলে গণহত্যার মামলায় ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ঘটনার দিন চানখারপুলে বেশ কয়েকজন পুলিশকে হিন্দিতে কথা বলতে দেখেছেন বলে সাক্ষ্য দেন এক সাক্ষী। আরো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিনও আগুনে পুড়িয়ে ফেলা হয় ৬ তরুণের লাশ, যাদের মধ্যে তখনও জীবিত ছিল একজন। তার আগের দিন ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা ২১ আগস্ট আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের ২ নম্বর ট্রাইব্যুনাল। শুনানিতে জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার চেষ্টা হলে টুটি চেপে ধরা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় ট্রাইব্যুনালের পক্ষ থেকে। ট্রাইব্যুনালের মামলা পরিচালনা হওয়ার ক্ষেত্রে এক্সপেডিশাসলি ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করবেন এবং কোনো ধরনের ডিলে অথবা বিলম্ব করার স্টেপস যদি কেউ নেওয়ার চেষ্টা করে থাকে, ট্রাইব্যুনাল তা প্রতিরোধ করবেন এবং আইন অনুযায়ী দ্রুত বিচার শেষ করবেন, নিষ্পত্তি করবেন। এটাই হলো ন্যায় বিচারের সব জায়গায় কথা।
এছাড়াও জুলাই আন্দোলনে চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় তৃতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন জুলাই শহীদ ইয়াকুবের পরিবারের সদস্যরা। এ সময় ইয়াকুবের চাচা বলেন, গুলিবর্ষণকারীদের একজন হিন্দি ভাষায় কথা বলছিলেন। একজন সাক্ষী আমাদের বলেছেন, প্রত্যক্ষদর্শী, তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন, এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 20 আগস্ট। 20 তারিখ আমরা ধার্য। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় রাত 9:10 তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় সন্ধ্যে 7:30টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ডক্টর ইউনূস। মালয়েশিয়া সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়া 5টি সমঝোতা স্মারক সই ও 3টি নোট বিনিময় হয়। একসময় স্লোগান ছিল আদর্শ ও প্রতিবাদের প্রতীক, তা এখন রূপ নিচ্ছে বিদ্বেষ ও অপমানের অস্ত্রে। সম্প্রতি রাজপথের আন্দোলন ও দাবি আদায়ের স্লোগানের ভাষায় দেখা গেছে অশ্লীলতা ও কুরুচিপূর্ণ শব্দের ব্যবহার। সামাজিক মাধ্যমে ভাষার নিয়ন্ত্রণহীনতা ও তরুণদের শিষ্টাচার বহির্ভূত আচরণ অবক্ষয় ডেকে আনছে বলে মত বিশেষজ্ঞদের। বলছেন, নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরই। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 1 2 3 4 এরপরে স্লোগানে যে শব্দগুলো ব্যবহার হয়েছে তা অশ্লীল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর একাধিক আন্দোলনে নানা অশালীন শব্দ যুক্ত করে স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। রাজপথের আন্দোলন সংগ্রাম কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করতে শক্তিশালী হাতিয়ার হিসেবে অনুপ্রেরণা জুগিয়েছে প্রতিবাদী স্লোগান। এক সময়ের কালজয়ী সেই স্লোগানকে বিকৃত করে জুড়ে দেয়া হচ্ছে কুরুচিপূর্ণ শব্দ। দেশের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়, সামাজিক মাধ্যমে ভাষার নিয়ন্ত্রণহীনতা ও ব্যক্তিগত দাম্ভিকতার পরিচয় হয়ে উঠছে এসব স্লোগান। একসময় যা ছিল আদর্শের বাহক, আজ তা হয়ে উঠছে বিদ্বেষের অস্ত্র। আপনি যখনই কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ আসবে, আপনার কারোর বিরুদ্ধে আপনার রাজনৈতিক অভিযোগ আসবে, দুর্নীতির অভিযোগ আসবে, আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন না যে ল্যাঙ্গুয়েজটা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে, আপনার যে আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটিকে ক্ষতিগ্রস্ত করে, আপনাকে অপমানিত করে। তো আমি মনে করি যখনই কোনো মানুষকে অসম্মানিত করতে গিয়ে আমরা নিজেরা অসম্মানিত শব্দ ব্যবহার করি, তখন আমাদেরও অসম্মান হয়। নেতিবাচক কালচারটা, সংস্কৃতিটা, রাজনৈতিক হোক, সামাজিক হোক, অন্য যে কোনো প্রক্রিয়ারই হোক, এটা বন্ধ করতে হবে আমাদেরকে। ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ব্যবহার করে অশালীন মন্তব্য ও তা নানা মাধ্যমে প্রচার করা রাজনৈতিক ও সামাজিক আদর্শের অবক্ষয় বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা। এই ছাত্র রাজনীতির প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোনো সংগঠন সম্পর্কে অশ্লীল মন্তব্য করা কিংবা সেটি আরও বেশি একত্রিত হয়ে বা আরও বেশি জোরালো করে সেটি প্রচার বা প্রকাশ করা, সেটি ছাত্র রাজনীতির যে আদর্শিক ধারার সাথে সাংঘর্ষিক, এবং তাদের আচরণ এবং তাদের কর্মকাণ্ড, তাদের মন্তব্য, তাদের যে বিভিন্ন বিষয়ক প্রতিক্রিয়া, সেটি দেশের জনগণ লক্ষ্য করে, এবং আমার মূলধারার রাজনীতিও কিন্তু আসলে আমার ছাত্র রাজনীতির প্রেক্ষাপটগুলোকে নানাভাবে মূল্যায়ন করে থাকে। শিষ্টাচার বহির্ভূত ও প্রতিহিংসামূলক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের আরও সচেতন হবার আহ্বান বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নির্বাচন জনগণের অধিকার, নির্দিষ্ট কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে একটি মহল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকা সহ সারা দেশে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন।
বুধবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, একটি মহল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পিআর পদ্ধতি সহ নানা ইস্যু তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের আচরণে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন, কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত ও দায়বদ্ধ সরকার দেখতে চায় দেশের জনগণ। নির্বাচন হয় বাংলাদেশের জনগণের জন্য এবং এটা জনগণের অধিকার, ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে তাকে দায়বদ্ধ করা। সেটা কোনো ব্যক্তি কিংবা দল কিংবা গোষ্ঠীর জন্য হয় না। এখন পর্যন্ত গত 17 বছরে কেউ দায়বদ্ধ না জনগণের কাছে, এখনও না। তারা দায়বদ্ধ সরকারকে, নির্বাচিত সরকারকে যাতে জবাবদিহি করতে পারে। এদিকে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পিআর পদ্ধতির জন্য দেশের মানুষ এখনো প্রস্তুত নয়। অহেতুক দাবি তুলে জটিলতা তৈরির চেষ্টা চলছে। পৃথিবীর অন্যান্য দেশে যেখানে এটি চালু রয়েছে, সেখানেও কিন্তু আবার নতুন করে সেখানে ভাবা হচ্ছে। তো হঠাৎ করে এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই, তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে। এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন, সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকা সহ সারা দেশে বিএনপি কার্যালয় বা মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেন রিজভী। জন্মদিনে কেক কাটা যাবে না বলেও জানান তিনি। কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় উল্লেখ করে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণতন্ত্রকে সৌন্দর্য দিতে পিআর পদ্ধতি অপরিহার্য। এই নিয়ে আন্তদলীয় সংলাপের আহ্বানও জানান তিনি। আর দেশে হাসিনা মার্কা কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল। হাসান আল মাহমুদের রিপোর্ট। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তর। একে ঘিরে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সভাস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মানুষের দাবি পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে, কোনোভাবে হাসিনা মার্কা নির্বাচন করতে দেয়া হবে না। পিআর পদ্ধতি চালু হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন, হাসিনা মার্কা নির্বাচন, হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না। বাংলাদেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 111 ক্ষেত্র তৈরি করবেন না। আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায়, নানা অজুহাতে বাধা সৃষ্টি করে, ধূম্রজাল তৈরি করে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও ঘোষণাপত্রকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে বলেও দাবি করেন অনুষ্ঠানের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্র এদেশের জনগণ মানে না। এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলে কোন রাজনৈতিক দল যদি রাজি না হয়, গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে কাকরাইল মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
সিলেটের ভোলাগঞ্জ পর্যটন এলাকা থেকে চুরি হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর পরপরই অভিযানে নামে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাত 12টার পর থেকেই ভোলাগঞ্জ সড়কে এই অভিযান শুরু হয়। রাস্তায় ট্রাক আটকে তল্লাশি করা হয়। এদিকে রাত 11টার পর ভোলাগঞ্জ 0 পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে 12,000 ফুট পাথর উদ্ধার করে উপজেলা প্রশাসন। এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের এক সভায় জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় 24 ঘণ্টা যৌথ বাহিনীর তদারকি, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে সার্বক্ষণিক চেকপোস্ট, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান ও পাথর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার সহ আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে 5 সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনা তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন করে পাথর লুটের সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম জানিয়েছেন, কয়েক হাজার কোটি টাকা লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আপন অপু। কয়েক মাসের গণহারে পাথর লুটপাটে বিরানভূমিতে পরিণত হয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর। বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শন করেন দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুল সাদাতের নেতৃত্বে 9 সদস্যের একটি দল। রাফি মোহাম্মদ জানান, পাথর লুটের জন্য স্থানীয় প্রশাসনের অবহেলা দায়ী। স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি। এটার সঙ্গে এখানকার যারা মানে প্রভাবশালী ব্যক্তি আছে, স্থানীয় লোকজন, ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরো উচ্চস্তরের যারা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা তাদের সবাইকে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। এ নিয়ে ঢাকায় কথা বলেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আক্তারুল ইসলাম। জানান, দুদকের অভিযানে পাথর লুটের সত্যতা মিলেছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা দেখছেন হ্যাঁ পাথর লুটের ঘটনা ঘটছে এবং ব্যাপক আকারে লুট হয়েছে। তারপরেও কারা এই লুটের সাথে জড়িত সেগুলো তো বের করা দরকার। কাদের নাম আসবে এই বিষয়টা আসলে ম্যাটার না, কোনো সংস্থা কিংবা কোনো ব্যক্তি এই বিষয়টা ম্যাটার না। আসলে অপরাধের অনুসন্ধান যদি প্রতিবেদনে আসে ওই ধরনের কোনো কারো সংশ্লিষ্টতা, সবগুলোকেই ধরা হবে। এদিকে পাথর লুটপাটের ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি করেছে সিলেট জেলা প্রশাসন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেট ভোলাগঞ্জ সড়কে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, তল্লাশিতে পাথর জব্দের কোনো তথ্য আছে কিনা বিস্তারিত জানাবেন। দেখেন, গত কয়েকদিনে সিলেটের সাদা পাথরে যে পাথর লুটপাট হয়েছে এবং এই লুটপাটের পর যে পর্যটন স্পটটি একটা বিরান ভূমিতে পরিণত হয়েছে, এরপর কিন্তু নড়েচড়ে বসেছে প্রশাসন। আমরা যেটি লক্ষ্য করেছি, গতকাল সকালেই আমরা দেখলাম দুদক সিলেট অফিসের উপপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাফলং এবং সাদা পাথরে অভিযান পরিচালনা করেছেন এবং এরপরে কিন্তু গতকাল রাতে আমরা দেখেছি যে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে সিলেট বিমানবন্দর সড়কে এবং এই মুহূর্তে সিলেট ভোলাগঞ্জ সড়কের একটি অংশে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পাথরবাহী ট্রাক আটকিয়ে তারা তল্লাশি চালাচ্ছেন। তবে যে ট্রাকগুলোতে এলসির পাথর রয়েছে কিংবা বালু রয়েছে, সেই ট্রাকগুলো তারা ছেড়ে দিচ্ছেন। তবে প্রত্যেকটি ট্রাকেই কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। এখানে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে অন্তত শতাধিক ট্রাক এখানে সারিবদ্ধভাবে
দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটি ট্রাকেই সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন। এবং আপনাকে আরো জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে সিলেটের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি সভা হয় এবং সেই সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়, 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে একটি ছিল যে আগামী 24 ঘন্টা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবে। আসলে সেই সিদ্ধান্তের আলোকেই বলা যায় যে এখন এই মুহূর্তে সিলেট ভোলাগঞ্জ সড়কে বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে। এবং একই সাথে আমরা আরও যেটি জানতে পেরেছি যে সাদা পাথরে পাথর প্রতিস্থাপন করা হবে এমনটিও জেলা প্রশাসক বলেছেন এবং সে ব্যাপারে তারা আসলে প্রস্তুতিও গ্রহণ করছেন। এবং একই সাথে আরেকটি তথ্য জানিয়ে দিই যে এই পাথর লুটপাটের ঘটনায় কিন্তু পুরো সিলেট জুড়ে যে এক ধরনের অস্থিরতা বা এক ধরনের সমালোচনার জোর বইছে, এর প্রেক্ষিতেই কিন্তু প্রশাসনের সব কয়টি স্তর দেখা গেছে যে তারা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করছেন এবং নিয়মিত অভিযান পরিচালনা করছেন। আজকেও এই সড়ক অভিযানের পর তারা পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি যে সাদা পাথর এলাকায়ও আজকে অভিযান পরিচালনা করা হবে। তো এই ছিল সিলেট ভোলাগঞ্জ সড়কে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পাথরবাহী ট্রাক আটকিয়ে অভিযান পরিচালনার সর্বশেষ। খালেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী খালেদ আহমেদের সঙ্গে, জানাচ্ছিলেন সিলেট ভোলাগঞ্জ সড়কে তল্লাশিতে পাথর জব্দের প্রসঙ্গে। যাচ্ছি পরবর্তী সংবাদে। লালমনিরহাটে তিস্তা নদীতে পানি বেড়ে বিপদ সীমার 11 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। পরিস্থিতির বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, বর্তমান পরিস্থিতি কি? নতুন কোন এলাকা প্লাবিত হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। গত দুদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা এবং ধরলা নদী পানি বৃদ্ধি পেয়েছে এবং তিস্তার পানি বৃদ্ধি পেয়ে গতকালকে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এবং আজকে পানি আরও বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে তিস্তা নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউগাবাড়ি, গড্ডিমারি, শিঙ্গিমারি এবং আদিতমারি উপজেলার মহিষকোচা এবং মহিষকোচা ইউনিয়নের বিশেষ করে নদী তীরবর্তী গোবর্ধন থেকে শুরু করে চণ্ডীমারি যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চল এবং লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর এবং ধরলা নদী তীরবর্তী মগলাট এলাকার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করার কারণে কিন্তু গত পরশুদিন রাত থেকে এই অঞ্চলে পানিবন্দীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং গতকালকে জেলা প্রশাসন এই অঞ্চলগুলো পরিদর্শন করেছেন। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসনের ধারণা এই লালমনিরহাটের তিস্তা তীরবর্তী 5 উপজেলার প্রায় 12,000 মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এই পানিবন্দী পরিবারগুলোর বাড়িঘরে পানি থাকার কারণে তাদের চুলা ভিজে যাওয়ার কারণে কিন্তু তারা রান্না বান্না থেকে শুরু করে সার্বিক যে দৈনন্দিন কাজ সেগুলো করতে কিন্তু তারা বেগ পোহাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মহিষকোচায় এবং একটি পাকা রাস্তার উপরে। এই রাস্তা দিয়েই কিন্তু মানুষজন হাঁটু পানি দিয়ে চলাচল করছে এবং বাড়িঘরে কিন্তু অনেকের বাড়িঘরে আরো বেশি পানি আসলে রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে তিস্তার উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু তিস্তার পানি ধীরে ধীরে আরো বৃদ্ধি পাচ্ছে এবং এই পানি বৃদ্ধির যে ধারা সেটি কিন্তু আগামী 12 ঘন্টা আরো অব্যাহত থাকতে পারে এবং গতকালকে সকালবেলা জানিয়েছিল যে 24 ঘন্টা কিন্তু এই পানি অব্যাহত থাকতে পারে। তার ধারাবাহিকতায় কিন্তু কালকের থেকে আজকে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই, তিস্তা নদীর উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে তিস্তার পানি কিন্তু বৃদ্ধি পেয়ে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে কিন্তু পানি প্রবেশ করে বন্যার সৃষ্টি করেছে এবং এই অঞ্চলের মানুষজন কিন্তু ভোগান্তিতে পড়েছে। এ পর্যন্ত প্রায় 12,000 পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করার কারণে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে মহিষকোচা গোবর্ধন উচ্চ বিদ্যালয়, মহিষকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বেশ কিছু স্কুল রয়েছে সদর উপজেলার এবং আদিতমারি উপজেলার সেই প্রাথমিক বিদ্যালয় এবং কয়েকটি উচ্চ বিদ্যালয়ের কিন্তু পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে তিস্তাপাড়ার মানুষেরা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে এবং পানি কিন্তু বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। এই ছিল তিস্তাপাড় থেকে সর্বশেষ খবর।
জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী জামাল বাদশার সঙ্গে, জানাচ্ছিলেন লালমনিরহাটে তিস্তার প্লাবন সম্পর্কে। বান্দরবানে চোরাচালানের জন্য আলোচিত নাইক্ষ্যংছড়ি মায়ানমার সীমান্ত এলাকা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের ছত্রছায়ায় গড়ে উঠেছে সিন্ডিকেট। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তাদের তৎপরতায় বর্তমানে সীমান্তে চোরা কারবার কমেছে। আবুল বাশার নয়নের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। বান্দরবান ও কক্সবাজার সীমান্ত এলাকায় দীর্ঘদিন চোরাকারবারি করে আসছে কয়েকটি চক্র। শুধু চোরাকারবারি নয়, হামলা, অস্ত্রের ব্যবহার ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়েছে চক্রের বেশ কয়েকজন সদস্য। উদ্ধার করা হয় বিপুল অস্ত্র, গোলাবারুদ ও মাদক। আর বেশি হয়রানি করছে, কিন্তু ও প্রকৃত সন্ত্রাসী। শাহিন ডাকাতের সহকারী আফসার ডাকাতি ধরছে, এটা আমরা অনেক খুশি। আফসার যেন জিন্দেগিতে যেন সারা না পাই, ওটার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতেছি। এদিকে আগস্টের শুরুতে আবারও মিয়ানমার সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারীরা। অনেক অস্ত্র আজও পর্যন্ত তাদের কাছে আছে। আমরা আজও পর্যন্ত কোনো ধরনের আমাদের নিশ্চয়তা আছে মনে আমি মনে করতে পারি না। 11 বিজিবি ধরে অনেক শাস্তি দিয়েছে। এখন ওদের অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে। বর্তমানে এখন মোটামুটি আয়ত্তের মধ্যে। এখন পরিস্থিতি বিবেচনায় টহল সহ সার্বিক নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে বিজিবি। সীমান্ত নিরাপত্তায় এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি এখন কঠোর অবস্থানে আছে। আগে যে কোনো সময়তে আমাদের চলমান অব্যাহত এই কার্যক্রম চলমান থাকবে। কঠোর নজরদারি আর নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সীমান্তে অপরাধ কমার আশা করছেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রীতিমতো যানজটের শহরে পরিণত হয়েছে যশোর। দীর্ঘ যানজটে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সকাল থেকে রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন। ইজি বাইক, অটোরিকশা ও অবৈধ যানবাহনের দৌরাত্ম্যে নাকাল যশোরবাসী। ট্রাফিক বিভাগ বলছে পৌরসভার উদাসীনতায় দিন দিন শহরে অবৈধ যানবাহন বাড়ছে, এতে বাড়ছে যানজট। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যশোর শহর। শহরের গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতে হেঁটে চলাও হয়ে পড়েছে কষ্টকর। বিশেষ করে ইজি বাইক ও অটোরিকশার দৌরাত্ম্য থামানোই যাচ্ছে না। পৌরসভা জানায় অটোরিকশা ও ইজি বাইক সহ শহরে বৈধ যানবাহন রয়েছে মাত্র ৪,৭০০, কিন্তু শহরের মধ্যেই চলছে প্রায় ২০,০০০-এরও অধিক অবৈধ যানবাহন। তীব্র যানজটে স্বাভাবিক জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। এ বিষয়ে পদক্ষেপ না নিলে অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠবে বলে ধারণা যশোরবাসীর। রিক্সা ইজি বাইকের যে জ্যামগুলা, এগুলা আর পারা যাচ্ছে না। এই জ্যামগুলা নিয়ে, এই জ্যামগুলার কারণে আমাদের অতি ভোগান্তি হচ্ছে। যেমন দেখেন, একটা রুগী থাকলে গাড়ি কোনো সাইড দেওয়ার কোনো নাই, তারা সামনে চলে আসে। ট্রাফিক জ্যাম বেড়ে যাওয়ার কারণে আমাদের আয় উন্নতিও কমে যাচ্ছে, প্যাসেঞ্জার জ্যামের কারণে লেবে যাচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি যানবাহন শহরে প্রবেশ, ফুটপাত দখল ও পার্কিং ব্যবস্থা ছাড়াই যত্রতত্র প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল গড়ে ওঠা এবং কর্তৃপক্ষের কোনো মনিটরিং ব্যবস্থা না থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এসব প্রাইভেট হাসপাতালের সামনে যেসব পার্কিং এর ব্যবস্থা না থাকার কারণে আরো যানজট বেশি সৃষ্টি হয়। পৌরসভায় এত পরিমাণ গাড়ি বাড়েছে, যা যান নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। পুলিশের পক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে পৌরসভার হস্তক্ষেপ জরুরি বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। যদি সরকার অন্যান্য সংস্থা, বিআরটিএ এবং জেলা প্রশাসন, পৌরসভা সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পারি এবং মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে এই যশোর জেলার যে ট্রাফিক সমস্যা সেটি নির্মূল করা সম্ভব হবে বিশ্বাস করি। যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাহী কর্মকর্তা। যান পরিচালনা করে থাকি, যে সকল অবৈধ যান চলাচল করে তাদেরকে আমরা ট্রাফিক পুলিশের মাধ্যমে তাদেরকে যান চলাচল করা থেকে বিরত রাখি আর কি। যানজট নিরসনে শুধু আশ্বাস নয়, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দুর্ভোগ কমাবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ মিরপুর শেরপুর মহাসড়কের শহর থেকে শেরপুর পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও চলাচলকারী নিয়মিত যাত্রীরা। একদিকে জনদুর্ভোগ, অন্যদিকে সড়ক উন্নয়ন প্রকল্পের স্থবিরতা, সব মিলিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সহকর্মী সালেহ এলাহি কুটির তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। দেখে বোঝার উপায় নেই, এটি পুরনো ঢাকা সিলেট মহাসড়ক।
খানাখন্দে ভরা এই মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মৌলভীবাজার শহরের কুসুমবাগ থেকে শেরপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। ২০২৩ সাল থেকে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে কাদামাটিতে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যানবাহনের স্বাভাবিক যাতায়াতও ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে স্থানীয় অন্তত ১.৫ লক্ষ মানুষ। এই রাস্তাটা খুব খারাপ অবস্থা, মেঘ দিলেই এখানে পানি জমা হয়ে যায়, যার কারণে মানুষের চলাফেরাও করতে পারে না। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি এরারও খুব খারাপ অবস্থা। রাস্তার মেরামত করে না, জায়গা জায়গা ভাঙ্গা, বড় অসুবিধার ভিতরে আছি আমরা। ফানি কাঞ্জি মেয়ে গাইলে ফানি কাঞ্জি ভরিয়া যায় গিয়া। রাস্তার অবস্থা খুবই খারাপ, আমরা চলাফেরা করতে পারতেছি না, রুগী নিয়ে আমরা হসপিটাল যাইতে পারতেছি না এবং সাধারণ মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার গাতের মধ্যে পানি জমে, তো গাড়ি যাওয়া আসার মধ্যে রাস্তার পানি সিটাই আমরা গাত পড়ে। মাঝে মাঝে সড়ক বিভাগ গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি ইট ও খোয়া দিয়ে অস্থায়ীভাবে সংস্কার করলেও তা তেমন কোনো কাজেই আসছে না। থেকেই যাচ্ছে জনসাধারণের ভোগান্তি। গাড়ির পানির ছিটায় আমরা দোকানপাটও যা মালসা মালা আছে সব নষ্ট হয় এবং রাস্তার পাশে আমরা বাসা, আমরা যে বারোইয়া দিয়ে আইমো আইয়াতে গাড়ি দুটবো, আমরা এটাও আমরা সমস্যা হয়। রিক্সা সিএনজি চলাচলও কঠিন হয়ে পড়েছে এই রাস্তায়। রাস্তাগুড়া ভাঙ্গা, গাড়ির স্কেল ভাঙ্গে, ব্যাগমি ভাঙ্গে, ওখান বাড়াগুড়া বেশি চাইলে প্যাসেঞ্জারে খুদায় ফাদায়। সড়ক ও জনপথ বিভাগ জানায়, আবেদ মনসুর কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০২৩ সালে ২০.৭ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের ২২ কোটি টাকার এ প্রকল্প দেয়া হয়েছিল। মাত্র ১২০০ মিটার কাজ করে ঠিকাদার গা ঢাকা দেন। ফলে কার্যাদেশ বাতিল করে নতুনভাবে টেন্ডারের প্রক্রিয়া চলছে। বর্তমানে উল্লেখিত স্থানে পুনরায় পিএমপি সড়ক মেজরের মাধ্যমে মেরামত করার জন্য কর্মসূচি প্রেরণ করা হয়েছে। দ্রুত নতুন ঠিকাদার দিয়ে কাজ শুরু না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন আরও অন্তত ১০০ ফিলিস্তিনি। এদের মধ্যে শুধু গাজা সিটিতেই মারা গেছেন ৬১ জন। নিহতদের মধ্যে ত্রাণ প্রত্যাশী ছিলেন ৩৭ জন। ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সবাই আইডিএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন। এদিকে ২৪ ঘন্টায় অনাহার ও অপুষ্টিতে মারা গেছে ৩ শিশুসহ আরও অন্তত ৮ জন। আল জাজিরার তথ্য মতে উপত্যকা দখলের লক্ষ্যে ছিটমহলের উত্তরাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এতে ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে হওয়া ভিডিও কনফারেন্সটিকে ইতিবাচক বলছেন ইইউ নেতারা। নীরব দাসের রিপোর্ট। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বাকি আর মাত্র দুদিন। বৈঠকের আগে শেষবারের মতো নিজেদের কূটনৈতিক স্বার্থ ট্রাম্পকে মনে করিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বুধবার ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনায় বসেন ইউক্রেনের জেলেনস্কি, জার্মানির ফ্রেডরিক মের্জ। প্রথম ধাপে দুই নেতার পর ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো সহ ফিনল্যান্ড, ইতালি, পোল্যান্ডের সঙ্গে কথা হয় ট্রাম্পের। এছাড়া ভার্চুয়াল বৈঠকে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে। ট্রাম্পের সঙ্গে একটি নেতিবাচক আলোচনার কথা জানিয়েছে সব পক্ষ। বৈঠকের বিষয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ বলেন, আলাস্কায় শান্তি চুক্তির জন্য পুতিনকে চাপ দেওয়া হবে। কোনো মতেই ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার আধিপত্য মেনে নেওয়া হবে না। যুদ্ধবিরতির মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ বের করতে হবে। ইউক্রেনের সার্বভৌমত্বের সঙ্গে ইউরোপের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। তাই আলোচনার টেবিলে ইউক্রেনকে রাখা আবশ্যক।
এ সময় আলাস্কা বৈঠকে কাঙ্ক্ষিত ফলাফল না এলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান জেলেনস্কি। এছাড়া যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্প তার সঙ্গে আলোচনা করবে বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। আমি মার্কিন প্রেসিডেন্ট ও ইউরোপীয় মিত্রদের জানিয়েছি পুতিন মিথ্যাচার করছে। বৈঠকে প্রথমত নিরাপত্তা নিশ্চিত করে যুদ্ধবিরতি অর্জন করতে হবে। তিনি ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট আমাদের সঙ্গে একমত হয়েছেন যে ইউক্রেনের ইউরোপে যোগদান ও ন্যাটো অংশ হতে চাইলে পুতিন বাধা দেওয়ার কেউ না। একই কণ্ঠে রাশিয়ার উপর চাপ প্রয়োগের কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প একটি চুক্তি অর্জনে সফল হবেন বলে আশাবাদী ন্যাটো মহাসচিব মার্ক রুটে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।